আসসালামু আলাইকুম। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতন আবারও আরো একটা নতুন দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে সারাদিনে কি করছি না করছি, কি রান্না করছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, সবটাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর সেই সাথে যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। গাছ থেকে কিছু জিঙ্গা পাড়ার জন্য। জিঙ্গা বলতে এবছর জিঙ্গা তেমন হয়নি। গত বছর আমার এত জিঙ্গা হয়েছিল, খেয়ে শেষ করতে পারিনি, আশেপাশে সবাইকেও দিয়েছি। কিন্তু এবছর যখন জিঙ্গা লাগানোর সময় বা জিঙ্গার গাছে যত্ন করার সময়, তখনই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তো ওই জন্য আর কিছুই হয়নি। বরবটিও তেমন একটা নেই আর জিঙ্গাও নেই। তো এখানে সামান্য 3-4টি জিঙ্গা আছে, ভাবলাম ওগুলো পেরে নেই। জিঙ্গা আবার 2-3 দিন বেশি গাছে রেখে দিলে দেখা যায় বুড়ো হয়ে যায়। জিঙ্গাগুলো আনার সাথে সাথেই ওয়াহিদা বলতেছে জিঙ্গাগুলো আমি কাটবো। আমি আবার বসার কাজগুলো তেমন একটা করতে পারি না, আমার কষ্ট হয়। আর ওয়াহিদা কিন্তু কাটাকুটি করতে খুব ভালোবাসে। তো ওইদিকে ওয়াহিদা সবজিগুলো কেটে নিচ্ছে আর আমাকে আবার কিছু রুটি করতে হবে। ফ্রিজে রুটি নেই, শেষ হয়ে গেছে। আর এই গত কয়েকদিন থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, ওর জন্য আমি আর এক্সট্রা রুটি করে ফ্রিজে রাখি না। দেখা যায় অনেক সময় কারেন্ট থাকে, অনেক সময় কারেন্ট থাকে না। যখন কারেন্ট থাকে না তখন দেখা যায় রুটিগুলো নষ্ট হয়ে যায়। আর ওই জন্য সকাল বিকাল 2 বেলা এখন আমি গরমা গরম রুটি করে তারপরে খাই। তো এখানে আরিয়ানের বাবা আর আমার জন্য রুটি করতেছি। ফ্রোজেন খাবারের একটাই সুবিধা, সময় অনেকটা বাঁচে আর ঝামেলাও কম মনে হয়। তবে যে কোনো খাবার একেবারে তরতাজা ফ্রেশ সাথে সাথেই রান্না করে খাওয়ার একটা আলাদা স্বাদ আছে। তো রুটিও আসলে ফ্রোজেন করার পরে কেমন জানি একটা শক্ত শক্ত হয়ে যায়, বা প্রথম দিকে একেবারে হাজমা হাজম রুটি তৈরি করে খাওয়ার যে একটা মজা আছে, ওটা কিন্তু ফ্রোজেন রুটিতে পাওয়া যায় না। তো আজকে সকালের কাজগুলো আমি একটু শর্টকাট আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ আজকের ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাবে। আজকে আমি একটু বাইরে যাব। তো বাইরের ভিডিও, ঘরের ভিডিও সবকিছু মিলিয়ে যদি সম্পূর্ণ ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করতে যাই, তাহলে ভিডিওটা 30 মিনিট পর্যন্ত গিয়ে দাঁড়াবে। ওই জন্য ভাবলাম টুকটাক ঘরের কাজকর্ম একটু শর্টকাট পাবে, আপনাদের সাথে শেয়ার করি। শরীরটাও বেশি একটা ভালো না। আমার কথার যে সাউন্ডটা সেটা শুনে আপনারা হয়তো বুঝতে পারতেছেন। আর ওইদিকে মাথার মধ্যে অনেকটা টেনশন কাজ করতেছে। তো ওই জন্য গতকালকেও ভিডিও দেইনি, আসলে ইচ্ছা করেই দেইনি। ভাবলাম একদিন একটু নিজেকে সময় দেই, একটু নিজের মতন করে সময় কাটাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি রুটিগুলো একেবারে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নেই আর তারপরে একটু একটু করে সবজি দিয়ে খাই। আসলে আমার তো দাঁতের সমস্যা, ওই জন্যই এমনটা করি। এখানে দেখতে পাচ্ছেন মা এসেছেন, মা অনেকটা অসুস্থ। তো মাকে নিয়ে আজকে ডাক্তারের কাছে যাব আর সেই সাথে আমার রিপোর্টসগুলো আনবো। তো মা এসে যে দেখুন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন। আর ওইদিকে আমি ঘরের কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। তো গতকালকে বৃষ্টি ছিল না, একটু রোদ ছিল। আরিয়ানের অনেকগুলো কাপড় ধুয়ে রোদে দিয়েছিলাম, কাপড়গুলো শুকিয়ে গেছে। তো আমি এখন এই যে কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে তুলে রেখে দিচ্ছি। আর কিছুটা ধোয়া কাপড়ে জানি না কোথা থেকে একটু ময়লা লেগে গেছে। এই যে টি শার্টটা দেখতে পাচ্ছেন, ওটা সেদিন আমি শপিং মল থেকে এনেছিলাম। আর ওই প্যান্টটা আরিয়ানের জন্য মাত্র ওই একটা ড্রেসই এনেছি। আর এই টি শার্টগুলো তো ওর আগের, তো ওগুলো নতুন আমি বের করে আর কি ওই কাপড়গুলোর সাথে গুছিয়ে রাখতেছি। তো গতদিন আমার ভিডিওতে আমাদেরই শিলচরের একজন আপু কমেন্ট করেছেন, আসলে এগুলোকে আমি দাঙ্গাবাজি কমেন্ট বলি। এই যে আমাদের ওইদিকে হিন্দু মুসলিমদের মধ্যে যেভাবে অনেকে আছে দাঙ্গা লাগায়, তো
ওই কমেন্টসগুলো আমার কাছে ওইরকম মনে হয়। তো ওই আপু কমেন্ট করেছেন, সাথে সাথে আমি রিপ্লাই দিয়েছি যে তোমার ছেলের জন্য শপিং মল থেকে ড্রেস কিনলে, আর ওয়াহিদা রাহিলার জন্য কিনলে না। তুমি বললে শপিং মলে ওদের মতন ড্রেস পাওয়া যায় না, তো আসলে তুমি ওদেরকে ফুটপাত থেকে ড্রেস কিনে দিতে চাও। তো বাহ আপু বাহ। তো আসলে কি বলবো, আপনাদের ওই কমেন্টসগুলো রিপ্লাই দেওয়ার মতন কোনো ভাষা আমি খুঁজে পাই না। নিজের কাছে প্রশ্ন করি যে কোনো একটা ভাষা আছে নাকি, কিন্তু আমি কোনো ভাষা খুঁজে পাই না। আপনারা কিছু মানুষ আছেন, সামান্য কিছু মানুষ হাতে গোনা, যারা সবসময় মানে কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে দাঙ্গাবাজি কমেন্ট করে আর কি দাঙ্গা লাগাতে চান। তো এরকম একটা মানে সিদ্ধান্ত আপনারা নিয়েই প্রথম থেকে বসে থাকেন। আমি যখন প্রথম শিফাকে এনেছিলাম ঠিক ওইরকম করতেন, সবসময় আরিয়ানের সাথে শিফাকে নিয়ে কম্পেয়ার করতেন। গড়ে যদি আমি হেল্পিং হ্যান্ড একজনকে আনি, তার সাথেও আমার একমাত্র ছেলেটার তুলনা করেন। আর এখন ওয়াহিদা আর রাহিলাকে নিয়ে আবার নতুন করে ওই কন্ট্রোভার্সিটা শুরু করেছেন। আমি সেদিন ওই ভিডিওটাতে বারবার বলেছিলাম যে ওই শপিং মলটাতে আমাদের বাঙালি কাপড় তেমন একটা ভালো পাওয়া যায় না, কারণ দোকানটাও আমাদের বাঙালি না। আর বিশেষ করে মেয়েদের কাপড় চোপড় একেবারেই ভালো পাওয়া যায় না। যে কাপড়গুলো পাওয়া যায় ওগুলো আমাদের সমাজের সাথে মানানসই না। তো ওই জন্য আমি কখনো ওই শপিং মল থেকে মেয়েদের কাপড় কিনি না। ওয়াহিদা এবং রাহিলার কথা আমি না হয় ছেড়েই দিলাম। আমার নিজের জন্য কি আপনারা কখনো ওই শপিং মল থেকে কিছু কিনতে দেখেছেন? আমি তো ভিডিওতে অনেকবার আপনাদের সাথে ওই শপিং মল থেকে কেনাকাটা শেয়ার করেছি, কিন্তু কখনো কি দেখেছেন আমি আমার জন্য একটা ড্রেস এনেছি বা একটা প্যান্ট এনেছি? কখনোই আনিনি, কারণ ওই শপিং মলের কাপড়ের ডিজাইনগুলোই আমার কাছে একটু ইংলিশ স্টাইলের মনে হয়। তো বাচ্চাদের কাপড় চোপড় একটু ভালো পাওয়া যায়, ওই জন্যই আমি আরিয়ানের ড্রেস আনি, বা ভালো মানের কাপড় একটু কম দামে পাওয়া যায় ছেলেদের কাপড়, ওই জন্য আরিয়ানের কাপড় চোপড় মাঝে মধ্যে আনা হয়। তো যাই হোক, আমি এই বিষয়টা নিয়ে কারো কাছে কোনো কৈফিয়ত দিতে চাচ্ছি না, কারণ আরিয়ান আমার ছেলে আর ওরাও আমাদের ঘরে থাকে। তো ওদেরকে আমি ফুটপাত থেকে কাপড় দিব, নাকি সেকেন্ড হ্যান্ড কাপড় কিনে দিব, নাকি বড় শপিং মল থেকে কাপড় কিনে দিব, সেটা একান্ত আমার ব্যাপার। আমি বুঝবো কাকে কোনটা দিব। আর ওদের জন্য আমি যেটা করি বা করতেছি, নিজের প্রশংসা করতেছি না, আমার জায়গায় আপনাদেরকে নিজেদেরকে একবার দাঁড় করিয়ে দেখবেন, আপনারা ওই জায়গায় হলে অতটাও কি করতে পারতেন। তো এর থেকে বেশি আমি আর কিছু বলতে চাচ্ছি না, বলার কোনো রুচিও আমার নেই। আর আপনাদের মতন এত নিম্নমানের ভাবনা চিন্তা রুচিসম্মত মানুষদেরকে এর থেকে বেশি মানে বোঝানোর মতন কোনো ইচ্ছাও আমার নেই। আপনাদের যদি এত দয়ার শরীর থাকে, মায়ের দরদ থেকে মাসের দরদ বেশি হয়ে থাকে, তাহলে আপনারা বড় শপিং মল থেকে কয়েকটা ড্রেস কিনে আমার বাসায় পাঠিয়ে দিবেন ওয়াহিদা আর রাহিলার জন্য। আর কিছু বললাম না, আজকে এইটুকুই। আর সবশেষে একটা কথা বলবো, আমার গড়ে যাকেই আনি না কেন, যে পরিচয় আনি না কেন, দয়া করে আমার ছেলের সাথে সব সময় কম্পেয়ার করতে যাবেন না। ওকে আমরা জন্ম দিয়েছি, আমরা ওর বাবা মা। তো ওর কি লাগবে না লাগবে, ওর ভালো মন্দ, ওকে ভালো খাওয়ানোর ভালো পড়ানোর দায়িত্ব আমাদের। আর আমাদের উপর ওগুলো হচ্ছে ওর অধিকার। তারপরেও আমি গড়ে যদি কোনো বাচ্চা আনি, আমি চেষ্টা করি আমার ছেলেকে যতটুকু দেওয়ার ওদেরকেও ঠিক ততটাই দেওয়ার। তারপরেও আপনারা যেহেতু এরকম কমেন্টস করেন, তাই বাধ্য হয়ে আমি একটু কড়াভাবে কথাগুলো আপনাদেরকে বললাম। আমি কাজ করছি, আর এই যে দেখুন আরো একজন আমার সাথে সাথে থাকেন। তো ওইদিকে পাহাড়ের দিকে মুখ করে কি জানি দেখছেন, মনে হচ্ছে গাছের মধ্যে পাখি উড়াউড়ি করতেছে, ওগুলোকে ধরার জন্য আর কি বসে আছেন। আর তারপরে আমার কাজও দেখছেন। তো যাই হোক, গড়ে চলে এলাম। এখন হচ্ছে গড়ের কাপড়গুলো একটু গুছাবো। পুরো আলনাটা এলোমেলো হয়ে আছে, ওয়াহিদা মাঝে মধ্যে গুছিয়ে রাখে। তারপরে বাচ্চা মানুষ সকালে মসজিদে চলে যায়, তারপরে ওদের স্কুল আছে। তো এর ফাঁকে টুকটাক গড় ঝাড়ু দেয়, আর রাহিলা বাসন ধোয়ে ওই কাজগুলো করে। তো এক্সট্রা ভাবে ওরা সময়ও পায় না, তাই ওই কাজগুলো আমাকে করতে হয়। আর এই যে দেখুন আরো একজন আমার ব্যাগ থেকে টাকা চুরির ধান্দায় ব্যস্ত। আমার ব্যাগের সবকটা টাকা বাইরে বের করে উনি আনমনে মনে হয়
খুচরো কোনো নোট নিতে চাচ্ছেন। তো আমি যে ভিডিও করছি ওইদিকে ওনার কোনো খেয়াল নেই। তো যাই হোক আপনাদের সাথে গল্প করে আমি এদিকে ওয়াহিদাকে নিয়ে আর কি আলনাটাও গুছিয়ে নিচ্ছি। তো আপাতত এই কাজ পর্যন্ত আমার কাজ শেষ। তারপরে গোসল করে রেডি হয়ে বেরিয়ে যাব করিমগঞ্জের উদ্দেশ্যে। যেই রেডি হয়েছি বৃষ্টি চলে এসেছে। এত জোরে বৃষ্টি হচ্ছে মানে বাইর হওয়ার কোনো উপায় নেই। আর ওইদিকে গাড়িটাও আসছে না, মানে যে গাড়িটাকে আমরা নিব ওই গাড়িটাও আসতে লেট করতেছে। আর এই যে দেখুন মা রেডি হয়ে বসে আছেন। আসলে কোথাও যাওয়ার সময় রেডি হয়ে বসে আছি কিন্তু গাড়ি আসছে না, এই বিষয়টা এত খারাপ লাগে। মানে রেডি হওয়ার পরেই মনে হয় বেরিয়ে যাব, আর ওয়েট করতে ভালো লাগে না। তো অনেকক্ষণ থেকে ওয়েট করা হচ্ছে। তো ফাইনালি মনে হয় গাড়ি এসেছে, ফোন চলে এসেছে। তো আমিও রেডি হয়ে গেছি, এখন আবার আস্তে আস্তে বেরিয়ে যাব। হালকা হালকা বৃষ্টি এখনো পড়তেছে, এই যে দেখুন একটু বৃষ্টি পড়তেছে, বেশি না, বৃষ্টিটা মোটামুটি কমে গেছে। আর আমাদের রাস্তার মাটিগুলো একটু বৃষ্টি হলে এতটা স্লিপ করে, পা কন্ট্রোল করা যায় না। আর মা তো অসুস্থ, উনি ঠিকঠাক ভাবে এখন হাঁটতেও পারেন না। তো উনাকে এই যে দৌড়ে দৌড়ে অনেকটা কষ্ট করে রাস্তাটা মোটামুটি নামিয়ে আনলাম। তো যাই হোক আপনারা দেখতে থাকুন, ভিডিওর অরিজিনাল সাউন্ডটা আমি রেখে দিচ্ছি, আপনারা এনজয় করুন। আর একটু পরে যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। তো এখানে আমরা একটা অটো গাড়ি নিয়েছি। আসলে বৃষ্টির দিনে অটো গাড়িতে করে যেতে একটু কষ্ট হয়, বৃষ্টি চলে আসলে দেখা যায় বাইরের দিকের বৃষ্টির ছিটাফোঁটা ভেতরে পড়ে যায়। তো করার কিছু নেই, আগে আমরা যে গাড়িটা নিতাম অল্টো গাড়ি, তো ওটা এখন নেই। ওর ড্রাইভার মানে এখানে নেই, বাইরে চলে গেছে। তো ওর জন্য আর কি এখন বাধ্য হয়ে অটো গাড়ি নিতে হয়। আমাদের ছোট রাস্তা পেরিয়ে আমরা এখন মেইন রোডে উঠে গেছি। আমাদের বাসা থেকে মেইন রোড পর্যন্ত আসতে আর কি 5 মিনিট সময় লাগে গাড়িতে করে। তো ছোট একটা ব্লক বসানো রাস্তা আছে, ছোট রাস্তা বললে ভুল হবে, ওই রাস্তা দিয়েও কিন্তু সব সময় বড় গাড়ি চলাচল করে। তবে এই যে মেইন রাস্তার মতন না আর কি, একটু ছোট। তো এখনো কিন্তু এই যে দেখুন আশেপাশে অনেকটা পানি জমা হয়ে আছে। এইদিকে কিন্তু এখনো ফ্লাডটা কমেনি, আমাদের ওইদিকের জমিতে মোটামুটি পানিগুলো শুকিয়ে গেছে, এখন আর আগের মতন পানি নেই। তো আমি আজকে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। এটা দেখে আবার কিছু মানুষ আছেন আপনারা যারা কমেন্ট করতে পারেন যে তুমি কেন সব সময় তোমার মা বোনকে নিয়ে ডাক্তারের কাছে যাও, তোমার ভাইয়েরা কি করেন? তো এই কমেন্টসটা এর আগেও আমার ভিডিওতে অনেকবার এসেছে, তাই আজকে প্রথমেই এই কমেন্টসটার বিষয়ে কিছু কথা বলি। আমি আমার মাকে নিয়ে বা বাবাকে নিয়ে বোনকে নিয়ে ডাক্তারের কাছে যাই, এতে কিন্তু আমার কোনো কষ্ট হয় না। তো মা বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার দুইটা কারণ, একটা হচ্ছে আমার ভালো লাগে, দায়িত্ব নিয়ে মা বাবাকে নিয়ে গেলাম, ডাক্তার দেখালাম আসলাম। কারণ মেয়ে হলাম বলে আমার যে কোনো দায়িত্ব নেই এমনটা না, আমি আমার নিজের বাবা মার জন্য ইচ্ছা করেই কিছু করতে চাই। আর 2 নম্বর কথা হচ্ছে আমার ভাইয়েরা কিন্তু বাড়িতে থাকেন না, আপনারা জানেন আমার ভাইয়েরা কেউ বাড়িতে থাকেন না, ওনারা বাইরে থাকেন। আর হঠাৎ করে মা অসুস্থ হলেন বা বাবা অসুস্থ হলেন, তখন কিন্তু দেখা যায় ওনাদেরকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার মতন কেউ নেই। টাকা তো ওনারাই দেন, কিন্তু ডাক্তারের কাছে আমি নিয়ে যাই। আর আমার বোনকে নিয়ে ডাক্তারের কাছে যাই, মানে আমার সেজ বোন, শারমিন ভিলেজ লাইফস্টাইল।
উনি এতটাও সহজ সরল, উনি শহরে গিয়ে একা, একা ডাক্তার দেখিয়ে বাসায় ফিরে আসবেন এমন সাহসও উনার নেই। উনি যাওয়ার আগেই সবসময় বলেন, "কোনদিন তোর টাইম হবে তুই আমাকে নিয়ে যেতে পারবে।" তো একজন যদি আমার উপর ভরসা করতে চায় বা আমার উপর ডিপেন্ড করে, তো আমি বোন হিসেবে আমার যদি খারাপ না লাগে, তাহলে আপনাদের তো খারাপ না লাগার কোনো কারণ নেই। আর এসব কথা ছেড়েই দিলাম। আমি মেয়ে হয়েছি, তার মানে যে বাবা-মায়ের প্রতি আমার কোনো দায়িত্ব নেই, এটা আমি কখনো ভাবি না। আমার সমাজ ভাবতে পারে, আমাদের আশেপাশের সমাজ এটাই মনে করে যে মেয়ে বড় হলো, বিয়ে দিয়ে দিলাম। মেয়ের তার বাবা-মায়ের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নেই। তো এটা কিন্তু আমি মানি না। আমি মনে করি একজন ছেলের যতটা দায়িত্ব আছে, একজন মেয়ের ততটাই দায়িত্ব আছে। আর তার থেকে বড় কথা একজন ছেলে তার বাবা-মাকে আ যেভাবে দেখে বা যতটা বাবা-মায়ের প্রতি যত্নশীল, একজন মেয়ে কিন্তু তার থেকে বেশি যত্নশীল হয়। তবে সব ছেলেরা যে বাবা-মায়ের প্রতি যত্নশীল না, এটা আমি বলছি না। তবে বেশিরভাগ ছেলেরা বাবা-মায়ের প্রতি করেন, দায়িত্ব থেকেই করেন। আমার দায়িত্ব আমি করব। কিন্তু মেয়েরা যেটা করে সেটা হচ্ছে আন্তরিকতা থেকে করে। তো এটাই হচ্ছে পার্থক্য। আর আমার আসলে ক্ষমতা থাকলে আমি একজন ছেলের মতন করে আমার বাবা-মায়ের দায়িত্ব আমি পালন করে যেতাম। কিন্তু আমার তো ওরকম ক্ষমতা নেই। তারপরেও আমার যতটুকু সম্ভব টাকা দিয়ে না পারলেও আমি নিজের শ্রম দিয়ে, ভালোবাসা দিয়ে বা সেবা যত্ন দিয়ে সেটা পোষাবার চেষ্টা করি। আর আমার হাসব্যান্ডও সেটাতে কখনো আ বিরক্তি প্রকাশ করেন না। করেন না তার কারণ উনার বাবা-মা মানে আমার শ্বশুর-শাশুড়ি মার ক্ষেত্রেও আমি সমানটাই করি। তো ওইজন্য উনিও আমার বাবা-মাকে সেইরকমভাবে আরকি সম্মানের চোখে দেখেন বা ভালোবাসেন। তো যাই হোক ওই বিষয়টা নিয়ে কথা বলতে, বলতে আমরা কিন্তু এই যে চলে এসেছি। তো ডাক্তার দেখানো এখনো লেট আছে। এখানে আমি মাকে নিয়ে এসেছি ১ম এ কিছু টেস্ট করানোর জন্য। কারণ আগেরবার যখন আমি ডাক্তারের কাছে মাকে নিয়ে এসেছিলাম, তখন ডাক্তার ১ মাসের ঔষধ দিয়ে বলেছিলেন যে, "ঔষধগুলো ১ মাস খাওয়ার পরে যদি দেখা যায় কোনো উন্নতি হচ্ছে না, তাহলে ওই টেস্টগুলো করানোর জন্য।" তো ঔষধগুলো ১ মাস মোটামুটি খাওয়া হয়েছে, ঔষধও শেষ। তো যতদিন ঔষধ চলছে ততদিন মোটামুটি একটু আরাম পেয়েছেন। এখন আবার অসুস্থ হয়ে পড়েছেন। তো ওইজন্য আজকে ১ম এ চলে এসেছি টেস্টগুলো করানোর জন্য। এই যে দিবা স্ক্যান, সোনোগ্রাফি, এন্ডোস্কোপি অ্যান্ড এসআরএল। তো আমি আমার টেস্টগুলো সবসময় ওখানেই করাই। আর সেদিন আমি যে আমার আল্ট্রাসোনোগ্রাফি গুলো করেছি ওখানেই করিয়েছি। তো এখন আরকি সোনোগ্রাফিটার অপেক্ষায় আছি। এখানে অনেকটা লেট হয়ে যায়। তো রিপোর্টটা নিয়ে এই যে দেখুন আমরা বিকাল ৪ টের দিকে ডাক্তারের চেম্বারের ওইদিকে আরকি রওনা দিয়েছি। তো রিপোর্টস গুলো নিতে, নিতে বিকাল ৪ টে বেজে গেছে। আর ওইদিকে আমাদের অ্যাপয়েন্টমেন্টও ছিল ৪টা ১০ এ। তো এখন আমরা রিপোর্টস গুলো নিয়ে আরকি ওই জায়গায় যাচ্ছি। আমার রিপোর্টস গুলো আমি পেয়ে গেছি। তবে এখন পর্যন্ত রিপোর্টস গুলো বের করে পড়তে পারিনি। দেখা যাক ডাক্তারের চেম্বারের ওখানে গিয়ে তারপরে হাতে একটু সময় বের করে বসে, বসে আমার রিপোর্টস গুলো দেখব। আসলে আমার ওই যে পলিপটা বা টিউমারটা ওটার সাইজ কতটা বড় হয়েছে। তো যাই হোক আমি এখানে চলে এসেছি। আর এই যে এখানে আরকি যারা সিরিয়ালে আছেন একজন, একজন করে দাঁড়িয়েছেন। তারপরে যারা রিপোর্টস দেখাবেন উনারাও আরকি লাইনে দাঁড়িয়ে আছেন। তো আমরা মাকে নিয়ে এসেছি ডক্টর আহমেদ আব্বাস। আমাদের আশেপাশের ভিউয়ার্স যারা তারা অবশ্যই চিনবেন। ডক্টর মোস্তফা কামালের ছেলে, মেডিসিন বিশেষজ্ঞ। আ তো উনার কাছেই আরকি। তো মায়ের এখনো চেকআপটা হয়নি। মা এখনো বসে আছেন আরো ২-৩ নাম্বার আ সিরিয়াল আরকি পেছনে। তো আমি বসে, বসে একটু ভিডিও করেছিলাম। তারপরে আর ভিডিও করিনি। তারপরে সন্ধ্যার দিকে আমরা এই যে দেখুন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো রিপোর্টস গুলো দেখে আমরা মা-মেয়ে আসলে ২ জনই হতবাক। মায়েরও আ এরকম হয়েছে মানে একটা হাড় অনেকটা বেড়ে গেছে। ওইজন্য আরকি অনেকটা সমস্যা হচ্ছে। আর আরো একটা সমস্যা আছে যেটা আমি ভিডিওতে নাইবা বললাম। তো ২ টা অপারেশন ডাক্তার সাজেস্ট করেছেন। আর আপাতত আরকি কিছু ওষুধ দিয়েছেন। আর বলেছেন সময় করে সুযোগ করে অপারেশন গুলো করিয়ে নিতে। আর আমার যে টিউমারটা ছিল
পলিপ। তো ওটা এখন বড় হয়ে 8 সেন্টিমিটারে পরিণত হয়ে গিয়েছে। এখন মোটামুটি এটা অপারেশন করতেই হবে, অপারেশন করা ছাড়া কোনো নিস্তার নেই। তো আগামী 2-3 দিনের ভেতর ডাক্তারকে নিয়ে রিপোর্টটা দেখাবো, উনি যেটাই বলবেন সেই হিসাবেই আর কি পদক্ষেপ নিব। তো কি আর করার, কিছু করার নেই। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার মায়ের জন্য। মায়ের আরো কিছু সমস্যা আছে, ফ্যাটি লিভার, লিভারের সমস্যা। তো অনেকটা রোগ ধরা পড়েছে, তো যেগুলোর আসলে কোনো সমাধান নেই অপারেশন ছাড়া। তো দুইজনের মাথায় আসলে হঠাৎ করে বাজ ভেঙে পড়েছে। তো আমারটা নিয়ে আমি মোটামুটি প্রস্তুতি নিয়েই আসছিলাম যে এরকম একটা হলেও হতে পারে, কিন্তু মায়ের রিপোর্টস গুলোতে যেটা এসেছে আমি কিন্তু কখনো ভাবিও নি যে এই সমস্যাগুলো ধরা পড়বে। তো কি আর করার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।